প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আবারও আমার আজকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের একাদশ শ্রেণী পদার্থবিদ্যা প্রথম চ্যাপ্টারের অর্থাৎ ভৌত জগৎ ও পরিমাপের 6 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকে চলো আমরা একটু পদার্থবিদ্যাটাকে একটু মজাদার করে শিখি, একটু অন্যরকম ভাবে শেখার চেষ্টা করি। আগের দিন তোমরা সাধারণ স্কেল দিয়ে যে কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপে যে অসম্পূর্ণতাটা ছিল, অর্থাৎ আমরা দশমিকের পরে 1 ঘর পরিমাপ করতে পারছিলাম, সেই অসুবিধাটা দূর করে ফেলেছিলাম স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। তো আজকে আমরা চলো দুটো সংখ্যা লিখি দেখি। 2.2 আর একটা লিখেছি 2.20, অর্থাৎ একটা দৈর্ঘ্য মাপতে বলা হলো স্কেল দিয়ে। তো একজন ছাত্র লিখেছে 2.2 আর একজন লিখেছে 2.20। এবার এই যে 2.2 আর 2.20 বাস্তব দৃষ্টিতে সাধারণভাবে দেখলে দুটোই কিন্তু একই, বা এরকমটা মনে হতে পারে যে 2.20 লিখেছে আর যে লিখেনি সে ভাববে যে একটু পাকামি মেরেছে লিখতে গিয়ে। 2.20 লেখার কি দরকার ছিল, দৈর্ঘ্যটা তো 2.2। আসলে কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যটাই আমাদের আজকের বিষয়। পার্থক্যটা কি সেটা জানাটাই হচ্ছে আজকের বিষয়, সেটাই হচ্ছে আমাদের কাছে আজকে ইন্টারেস্টিং জিনিস, সেটাই আমরা জানবো। তাহলে পার্থক্যটা কি সেটা জানবো আমরা। তাহলে এবারে দেখো, কেউ দৈর্ঘ্য মাপতে গিয়ে 2.2 লিখেছে, সেটার মানে হচ্ছে যে ওই যে 2.2 লিখেছে তার মানে ওর বাইরে কোনো কিছু নেই, অর্থাৎ এখানে দৈর্ঘ্যটা মাপতে গিয়ে সে দুটো অঙ্ক ব্যবহার করেছে, একটা 2 আর দশমিকের পরে 2, অর্থাৎ এখানে তার দৈর্ঘ্য পরিমাপে এই দুটো অঙ্কই হচ্ছে তার নিশ্চিত, সে শিওর নিশ্চিত ভাবে পরিমাপ করেছে। এবার ওই যে আমরা আগের দিন দৈর্ঘ্য মাপতে গিয়ে অর্থাৎ দশমিকের পরে 1 ঘরের পরেও কিছু হয়তো দেখা যাচ্ছে সেখানে মিলছে না, সামান্য একটু বেশি হতে পারে, তাহলে সেই জায়গাটা সে লক্ষ্য করেছে, সেটাই হচ্ছে এটা আমার 0। অর্থাৎ ও 2.2 পরিমাপ করার পরেও দেখেছে যে সামান্য একটু হলেও হতে পারে, অর্থাৎ এই দুঘর এই দৈর্ঘ্যটা পরিমাপের এই দুটো অঙ্ক হচ্ছে তার ক্ষেত্রে নিশ্চিত। আর এই যে দশমিকের পরে 3 নম্বর 2 নম্বর ঘরটা, এটা সম্পর্কে সে নিশ্চিত হতে পারেনি, অর্থাৎ এক্ষেত্রে কিছু হলেও হতে পারে, অর্থাৎ দুটো নিশ্চিত একটা অনিশ্চিত। তাহলে এই যে আমার সংখ্যাটা, অর্থাৎ এই যে 2.2 পরেও কিছু হতে পারে, সে নিশ্চিত হতে পারেনি, আর এ নিশ্চিত হয়ে গেছে যে 2.2 পরে কিছু হবে না। তাহলে এই যে আমরা এখানে তার দুটো অঙ্কেই সংখ্যাটা নিশ্চিত হয়ে গেছে, কিন্তু এখানে সে দুটো অঙ্ক নিশ্চিত, একটা অনিশ্চিত। তাহলে এইভাবে আমরা কোন ভৌত রাশির মান, সেই পরীক্ষালব্ধ মানটা আমরা নিশ্চিত আর অনিশ্চিতের মিশ্রণে যেটা দেখব, অর্থাৎ কতগুলো অঙ্ক আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে রাশিটা পরিমাপ করতে গেলে, সেই জিনিসটাই আজকে হচ্ছে আমরা দেখব যে সার্থক অঙ্ক সংখ্যা, সিগনিফিক্যান্ট ফিগার, সেই জিনিসটাই আমরা আজকে দেখে নেব। সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে এই ফিগার, সিগনিফিক্যান্ট ফিগার বা সার্থক অঙ্ক সংখ্যা কাকে বলে, এটা আমরা সংজ্ঞা আকারে লিখে নেব। কি লিখব? যে সার্থক অঙ্ক সংখ্যা বলতে কোন ভৌত রাশির নির্দিষ্ট কতগুলি অর্থবহ সংখ্যাকে বোঝায়, যার শেষ অঙ্কটি হচ্ছে অনিশ্চিত কিন্তু বাকি অঙ্কগুলো হচ্ছে নিশ্চিত। আরো একবার বলে নিচ্ছি, দেখো, কোন ভৌত রাশির পরিমাপে সার্থক অঙ্ক বলতে সেই সমস্ত অর্থবহ সংখ্যাগুলিকে বোঝায় যার শেষ অঙ্কটি অনিশ্চিত
কিন্তু বাকি অঙ্কগুলো নিশ্চিত। তাহলে এই হলো আমার সার্থক অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগারের সংজ্ঞা। এবার কোন একটা অঙ্কের আমরা সিগনিফিক্যান্ট ফিগার কত হবে, সেটা 1 না 2 না 3 না 4 না 5, সেটা নির্ণয় করতে গেলে আমাদের কতগুলি নিয়ম জানতে হবে। যে নিয়মগুলো জানলে আমরা এক ঝলক দেখা মাত্রই সেই সংখ্যাটার সার্থক অঙ্ক সংখ্যা কত বা তাৎপর্যপূর্ণ অঙ্ক কটি আছে, সিগনিফিক্যান্ট ফিগার কয়টি আছে, সেটা আমরা নির্ণয় করতে পারবো বা বলে দিতে পারবো সহজেই। তাহলে সেই নিয়মগুলো আমরা চলো দেখে নিই। তো প্রথম নিয়মটা হচ্ছে, আমরা দেখে নেব 0 এরূপ সব অঙ্কগুলি সার্থক হবে, সিগনিফিক্যান্ট হবে। যেমন একটা উদাহরণ যদি আমরা দেখে নিই, 7512, তাহলে এই যে সংখ্যাটায় কটা অঙ্ক রয়েছে, 1 2 3 4, তাহলে এর সার্থক অঙ্ক সংখ্যা হবে 4। সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা 4। নেক্সট আমরা 2 নম্বরটা দেখে নেব। 2 নম্বরটা হচ্ছে 0 এইরকম সংখ্যার মাঝে যদি 0 থাকে তাহলে সেটা সার্থক হবে। যেমন একটা উদাহরণ দেখে নিই আমরা, 402 সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা হবে 1 2 3, অর্থাৎ মাঝের শূন্যটা ওইখানে সার্থক অঙ্ক সংখ্যা হিসাবে কাউন্ট হয়ে যাবে। নেক্সট 3 নম্বর হচ্ছে যে দশমিক সংখ্যার শুরুতে যদি 0 থাকে তাহলে সেটি তাৎপর্যহীন হবে, অর্থাৎ সেটা তাৎপর্য থাকবে না। কিন্তু প্রথমে অশূন্য সংখ্যার পরে দশমিক, তারপর যদি 0 থাকে তাহলে সেটা তাৎপর্যপূর্ণ হবে। যেমন একটা উদাহরণ দেখে নিই আমরা, উদাহরণ 0.00579 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সমান সমান 3, অর্থাৎ এই দুটো শূন্য কিন্তু তাৎপর্যহীন, এদের কোনো তাৎপর্য থাকবে না। এরপরে 1 2 3 এটা তাৎপর্য। কিন্তু যদি সংখ্যাটা আমরা এইরকম লিখতাম 0.57900 লিখতাম, তাহলে এই সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক হতো, অর্থাৎ এই শূন্যগুলো অশূন্য সংখ্যার পরে আছে, তাহলে এর তাৎপর্যপূর্ণ সংখ্যা হতো 1 2 3 4 5, তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক হতো 5টি। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যদি শুরুতে 0 থাকে সেটা তাৎপর্যহীন, কিন্তু পরে যদি 0 থাকে তাহলে সেটা তাৎপর্য আছে। এইভাবে আমরা তাৎপর্য বের করতে পারবো। নেক্সট 4 নম্বর হচ্ছে যে কোন সংখ্যা দশমিকের পরে যদি 0 থাকে তাহলে সেটা তাৎপর্যপূর্ণ হবে। যেমন 25.0 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ সংখ্যা বা অঙ্ক কটা, একটা দুটো এটা তিনটা। যদি দুটো থাকতো তাহলে সেটা ধরা পড়তো, তাহলে 3 হবে। তাৎপর্যপূর্ণ অঙ্ক 3টি, অর্থাৎ দশমিকের পরে 0 থাকলে কোন সংখ্যা সেটা তাৎপর্যপূর্ণ হিসেবে গণ্য করা হবে, ধরা হবে। নেক্সট হচ্ছে কোন সংখ্যাকে যদি আমরা 10 এর ঘাত হিসেবে প্রকাশ করি, 10 এর ঘাত হিসেবে প্রকাশ করলে তাৎপর্যপূর্ণ সংখ্যা একই থাকবে। যেমন একটা উদাহরণ নিচ্ছি আমরা, কোন বস্তুর ভর 0.0452 কেজি, তাহলে এটাকে আমরা, তাহলে এই যে 0.0452 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক
3 1 2 3 এটা বাদ, এটা কোনো কাজ নাই, এই তিনটা। তাহলে এটাকে আমরা 0.4520 এটাকে সমান সমান লিখতে পারি আমরা 4.52 গুণিত, অর্থাৎ দশমিককে দুঘর সরিয়ে দিলাম 10 টু দি পাওয়ার -2 কেজি। তাহলে এটাই তাৎপর্যপূর্ণ অঙ্ক হয়ে যাচ্ছে 1 2 3। এই ঘাতটা কিন্তু তাৎপর্যপূর্ণ হিসাবে আসবে না। বুঝতে পারা গেছে? তাহলে এইভাবে যদি এখানে মাইনাস না থেকে প্লাস ঘাত থাকতো, যেমন আমরা একটা ইলেকট্রনের ভর মাস অফ ই 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার 31 কেজি মাইনাস, তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক কিন্তু কত? 2। অর্থাৎ এই যে 1 2 এটাই হচ্ছে তার তাৎপর্যপূর্ণ, অর্থাৎ 10 এর ঘাতে যাই থাক না কেন সেটা তাৎপর্যপূর্ণ হিসাবে আসবে না। নেক্সট, এককের পরিবর্তন করলে তাৎপর্যপূর্ণ অঙ্কের কোনো পরিবর্তন হয় না। যেমন একটা উদাহরণ নিয়ে নিই আমরা, একটি দণ্ডের দৈর্ঘ্য 452.5 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি মিটারে নিয়ে যায় তাহলে 452.5 সেমি সমান সমান হচ্ছে 4.525 মিটার। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক কয়টি দেখো? 1 2 3 4, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক হচ্ছে 4। এরও কটা তাৎপর্যপূর্ণ? 1 2 3 4, এরও হচ্ছে 4। অর্থাৎ এককের পরিবর্তন করলে তাৎপর্যপূর্ণ অঙ্কের কোনো পরিবর্তন হয়। নেক্সট আর একটা উদাহরণ যদি দেখি, যে একটি পদার্থের ভর হচ্ছে 203 কেজি, এটাকে যদি গ্রামে নিয়ে যায় তাহলে 203 1 2 3 গ্রাম। তাহলে এখানে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক কিন্তু এখানে তিনটাই হবে, অর্থাৎ দশমিক থাকলে কিন্তু এই শূন্যগুলো ধরা পড়তো, দশমিক নাই তাই শূন্যটা ধরা পড়বে না। অর্থাৎ এখানেও তাৎপর্যপূর্ণ অঙ্ক হচ্ছে 3, এখানেও তাৎপর্যপূর্ণ অঙ্ক হচ্ছে 3। এইভাবে এককের পরিবর্তন করলে কোনো তাৎপর্যপূর্ণ অঙ্কের পরিবর্তন হয় না। আমরা নেক্সট চলে যাব, যোগ বিয়োগ এবং গুণ ভাগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক কত হবে। তো সেটা করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আসন্ন মান, রাউন্ড অফ। অর্থাৎ আমরা ক্লাস, তোমরা 6 আসন্ন মান বা রাউন্ড অফ পড়েছিলে, আমাদের রাউন্ড অফ অনেক সময় করতে হয়। তো এই রাউন্ড অফটা আমরা কিভাবে করব সেটা দেখে নেব। আসন্ন মান, অর্থাৎ এই আসন্ন মানের কিন্তু তিনটে নিয়ম আছে। 1 নম্বর নিয়ম হচ্ছে, 1 নম্বর নিয়ম যে আমরা যে অঙ্কে আসন্ন করব, যে অঙ্ক পর্যন্ত, তার পরের সংখ্যাটা দেখতে হবে। তার পরের সংখ্যাটা 3 রকম কেস আসতে পারে। কি হতে পারে? যে ও পরের সংখ্যাটা 5 এর বেশি হতে পারে, 5 এর কম হতে পারে, অথবা 5 হতে পারে। তাহলে কি বললাম? যে কোন সংখ্যা পর্যন্ত আমরা আসন্ন রাউন্ড অফ করব, তাহলে রাউন্ড অফ যে পর্যন্ত করব তার পরের সংখ্যাটা দেখব। অর্থাৎ পরের সংখ্যাটা কি আছে, অর্থাৎ পরের অঙ্কটা যদি 5 এর বেশি থাকে, পরের অঙ্ক যদি 5 এর বেশি থাকে, 5 এর বেশি থাকে, সংখ্যাটির সঙ্গে 1 যোগ করতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমরা, 31247, এটা আমরা একে 4 অঙ্কে আমরা আসন্ন করব। একে যদি 4 অঙ্কে আসন্ন করি, অঙ্কে আমরা আসন্ন করি, অর্থাৎ আমরা এখানে একে ক্লোজ করে দেব।
তাহলে এই 4 এর পরে কত আছে 7, সেটা কি 5 এর বেশি। তাহলে 5 এর বেশি থাকলে একে যদি আসন্ন করতে চাই এর সঙ্গে 1 যোগ করে নিতে হবে। তাহলে আমার এটা হয়ে যাবে 3125, অর্থাৎ এই 4 এর সঙ্গে এটা 1 যোগ করে প্রকাশ পেল, অর্থাৎ 4 ঘরে আমরা আসন্ন করে নিলাম। 2 হচ্ছে যদি দেখা যায় 5 এর কম থাকে, 5 এর কম থাকে, তাহলে যা আছে তাই বসবে। যদি ওই সংখ্যাটায় আমরা যদি যেমন নিতাম যে সংখ্যাটা 31243, এখানে 7 না নিয়ে 3 নিচ্ছি, তাহলে কি হবে 7 এর বদলে 3 নিলে এটা 4 অঙ্কে যদি আসন্ন করি, এটাকে 4 অঙ্কে আসন্ন মান কত হবে? 4 অঙ্কে আসন্ন মান এখানে 3124, অর্থাৎ এই তিনটা আর কোনো ভ্যালু থাকবে না, কারণ এটা 5 এর কম। 5 এর কম থাকলে তার যা আছে তাই ভ্যালু বসবে, আর 5 এর বেশি থাকলে 1 যোগ করে নিতে হবে। এবার আমরা দেখব যদি 5 থাকে তাহলে কি করতে হবে। 5 থাকলে দুটো কেস আসবে, আমাকে দুটো জিনিস দেখতে হবে 5 থাকলে, সেই জিনিসগুলো আমরা দেখে নেব। তাহলে যে সংখ্যায় আমরা রাউন্ড অফ করছি তারপর যদি 5 থাকে, তাহলে যদি দেখা যায় যে সংখ্যাটি অযুগ্ম, অযুগ্ম হলে 1 যোগ হবে, যেমন 2.75, অর্থাৎ আমরা একে 2 ঘরে রাউন্ড অফ করব, 2 ঘরে আসন্ন করব। তাহলে এর 2 অঙ্কে আসন্ন মান 2.8 হবে, অর্থাৎ এই যে 7টা অযুগ্ম সংখ্যা, এটা অযুগ্ম, অযুগ্মর পরে কি আছে? 5 আছে, তাই এটা 1 যোগ হবে। আর উল্টোটা যদি যুগ্ম হয় তবে একই থাকবে, যেমন 2.45 এর 2 অঙ্কে আসন্ন মান 2.4 হবে, অর্থাৎ এখানে 4টা হচ্ছে যুগ্ম, এটা যুগ্ম, আর এর পরে 5 আছে, তাহলে কোনো চেঞ্জ আসবে না, যা আছে তাই হবে। এই গেল আমাদের রাউন্ড অফ বা আসন্ন মান। এবার আমরা ওই সিগনিফিক্যান্ট ফিগারের সার্থক অঙ্ক সংখ্যার আর দুটো নিয়ম, একটা যোগ বিয়োগের নিয়ম আর একটা হচ্ছে গুণ ভাগের নিয়ম, এই দুটো নিয়ম আমরা দেখে নেব। তাহলে প্রথমে আমরা গুণেরটা দেখে নিই। তাহলে গুণ ভাগ সমন্বিত সংখ্যার উত্তরফল হবে কম তাৎপর্যপূর্ণ সংখ্যার সমান, অর্থাৎ যে যে সংখ্যাগুলোর আমরা গুণ ভাগ করছি তাদের মধ্যে যেটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সব থেকে কম, উত্তরটা হবে সেই অঙ্কের সঙ্গে সমান, অর্থাৎ কম তাৎপর্যপূর্ণ যত থাকবে উত্তরফলটা তততে আমাকে লিখতে হবে। যেমন একটা সংখ্যা লিখেছি দেখো 7.24 into 2.6 by 13.6, এটা যদি আমরা এটাকে গুণ করি করে ভাগ করি, রেজাল্টটা আসে 1.403, এটা গুণ করে ভাগ করলে রেজাল্ট আসে এসে। এবার এখানে দেখো এটার তাৎপর্যপূর্ণ অঙ্ক 1 2 3 4, এটার 1 2 3, এটার 1 2, তাহলে যে আমরা সংখ্যাগুলো ব্যবহার করেছি তার মধ্যে সবথেকে কম হচ্ছে তাৎপর্যপূর্ণ 2, কম তাৎপর্যপূর্ণ হচ্ছে 2, তাহলে এই উত্তরটা আমাকে লিখতে হবে, এই উত্তরটা আমাকে 2 অঙ্কে লিখতে হবে, যেহেতু এখানে সবথেকে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক ব্যবহার করা হয়েছে 2, তাহলে উত্তরফলটা 2 অঙ্কে লিখতে হবে। তাহলে এটা 1.4, অর্থাৎ এখানে 2 অঙ্কে।
এবার যদি দেখা গেল যে এটা করতে গিয়ে পরেরটা আমার কি আছে, অর্থাৎ পরেরটা 0 আছে, 5-এর ছোট তাই আমরা 4 লিখলাম। এটা 5-এর বড় যদি থাকতো তাহলে রাউন্ড অফ করে লিখতে হতো। যদি দেখা যাচ্ছে যে 5-এর 5 আছে তাহলে 4-এর পরে 5, তাহলে যুগ্ম থাকলে কি রাউন্ড অফ করতে গেলে যোগ হয় না, তাহলে সেই রকম ভাবে আমাকে রাউন্ড অফ করে নিয়ে লিখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের গুণের নিয়ম। বা এরকম হয়তো আছে, দেখো একটা 7.51 ইনটু হয়তো আছে 0.2, তাহলে এটা গুণ করলে কত হবে? তাহলে এখানে 5 এ 2, 5 দুগুণী 10, 7 দুগুণী 14, 1 এ 15, 1 2 3 ঘর পরে দশমিক। তাহলে এখানে দেখো আমার সব থেকে কম হচ্ছে আমার এর তাৎপর্যপূর্ণ অঙ্ক হচ্ছে 1। তাহলে আমাকে উত্তরটাও 1 ঘরে লিখতে হবে। তাহলে 1 ঘরে যদি লিখি, 1 অঙ্কে যদি লিখি, তাহলে এই অঙ্কে রাউন্ড অফ করব। 1 এর পরে 5 আছে, তাহলে একটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার পরে 5 থাকলে সেটা যোগ হয়ে যায়, তাহলে এটা হবে 2 1 অঙ্কে রাউন্ড অফ করে। অর্থাৎ তাৎপর্যপূর্ণ অঙ্ক এটার মান হচ্ছে 2। এইরকম ভাবে আমরা করে নেব। নেক্সট আমরা দেখে নেব যোগ বা বিয়োগের নিয়ম। যোগ বা বিয়োগের সময় কম তাৎপর্যপূর্ণ অঙ্ক উত্তর ফল হিসাবে আসবে, একই নিয়ম। অর্থাৎ এই দুটো যদি যোগ করে দেখা যায়, একটা উদাহরণ 3.457 প্লাস 1.3, এটা যোগ করলে হয়, যোগফলটা হয়, এটা হচ্ছে তোমার 757.4, অর্থাৎ 4.757। তাহলে এখানে দেখো এর তাৎপর্যপূর্ণ অঙ্ক ছিল 4টি, এর হচ্ছে 2টি, তাহলে আমাকে উত্তর ফল তাৎপর্যপূর্ণ অঙ্কে 2 অঙ্কে রাখতে হবে, 2 এর বেশি রাখতে পারবো না। তাহলে এখানে দেখো 4.7 অর্থাৎ 2 ঘরে রাখতে হবে, তাহলে এটাকে আমাকে 4.7 এর পরে কি আছে 5 আছে, তাহলে 5 থাকলে অযুগ্ম, অযুগ্ম হলে 1 যোগ হয়ে যায় 8, তাহলে এটা তাৎপর্যপূর্ণ অঙ্ক। এটা হচ্ছে। যদি বিয়োগ দেখি একটা উদাহরণ, যেহেতু 4.217 মাইনাস দেখা যাচ্ছে 3.8, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 7 1 88 করে 4 এ, তাহলে এই হচ্ছে আমার। তাহলে এখানে আমাকে দেখো এটা হচ্ছে ইনটু 0, তাহলে এবার এটা যদি আমরা তাৎপর্যপূর্ণ অঙ্কে রাখি, তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক হচ্ছে 4, এর হচ্ছে কত 2, তাহলে উত্তর ফলকে আমাদের 2 ঘরে রাখতে হবে। তাহলে 2 ঘরে রাখলে এখানে রাউন্ড আপ, তাহলে 1 এর পরে 7 আছে, আমরা জানি যে 5 এর বেশি থাকলে 1 যোগ করে হয়, তাহলে এটা উত্তর হবে 0.42 তাৎপর্যপূর্ণ অঙ্কে। এইরকম ভাবে আমরা যোগ বিয়োগ বা গুণ ভাগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক বের করে নিব। নেক্সট আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে আমরা মৌলিক রাশি দেখেছি প্রধানত 7টা, 3টা অক্সিলারি হয়। সেই মৌলিক রাশিগুলো তোমাদের এখানে অঙ্ক করার জন্য কি করে, সেই মৌলিক রাশিগুলোকে বাদ দিয়ে তোমাদের অন্য কোন প্রাকৃতিক রাশিকে, ভৌত রাশিকে বলবে মৌলিক রাশি, বলে ওর সাহায্যে অন্য কোন ভৌত রাশির মাত্রা নির্ণয় করতে বলবে। কি বললাম ব্যাপারটা, যে আমরা জানি দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ও ইত্যাদি গুলো হচ্ছে মৌলিক রাশি, তাদের সাহায্যে অন্যান্য ভৌত রাশির সব মাত্রা নির্ণয় করেছি। এবার প্রশ্নে বলবে যে তোমাকে এগুলো বাদ দিয়ে যেটা যেটা বলে দিবে, যে কোনোটাকে মৌলিক রাশি বলে দিবে, যে কোনো ভৌত রাশিকে। হয়তো কোনো ক্ষেত্রে বলে দিল বল মৌলিক রাশি, বা কোনো ক্ষেত্রে হয়তো বলে দিল চাপ মৌলিক রাশি, বা কোনো ক্ষেত্রে বেগকেই মৌলিক রাশি বললো, বলে ওর সাপেক্ষে অন্য কিছুর তোমাকে মাত্রা বের করতে বলবে। তো এটা করতে হলে আমাকে প্রথমে ওই যে সম্পর্ক আছে রাশিগুলোর মধ্যে, সেই সম্পর্কটা জানতে হবে। যেমন একটা কোশ্চেন আমরা দেখে নিই, একটা উদাহরণ, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা উদাহরণ প্রথমে আমরা দেখে নিচ্ছি। এখানে বলা আছে একটা উদাহরণ, বল F, দৈর্ঘ্য L, সময় T কে মৌলিক রাশি ধরে ভরের মাত্রা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো বলের দেওয়া আছে দৈর্ঘ্যের আর সময়, মৌলিক রাশি ধরে ভরের মাত্রা বের করতে বলেছে। ভরটা আমরা মৌলিক জানতাম, কিন্তু এখানে ভরটা বলেনি, এই 3টাকে মৌলিক, তাহলে এই 3টের সাহায্যে তোমাকে ভরের মাত্রাটা বের করতে হবে। তাহলে আমরা জানি, অর্থাৎ বলের সঙ্গে ভরের কি রিলেশন আছে সেটা আমাদের জানতে হবে। এখানে রিলেশন থেকে আসবো।
তাহলে এটা আমরা করব সলভ কিভাবে? আমরা জানি বল সমান সমান ভর গুণিত ত্বরণ, বা ভর সমান সমান, আমরা ভর বের করতে চাই, বল বাই ত্বরণ। তাহলে বলের তো মাত্রা জানি আমরা, এখানে বলে দিয়েছে, বলেরটা এফ বলে দিয়েছে, আর ত্বরণেরটা, তাহলে ত্বরণ আমরা ইকুয়ালস টু ত্বরণ এ সমান সমান আমরা জানি এলটি মাইনাস 2। যেহেতু এখানে দৈর্ঘ্যটা এল আছে, সময়টা টি আছে, বলে আমরা যা জানি সেটাই লিখতে পারলাম, অন্য কিছু দিলে কিন্তু লিখতে পারতাম না। এখানে যেহেতু দেওয়া আছে তাই এটা, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে বলতে ভরের মাত্রা সমান সমান কত হচ্ছে, বলের মাত্রা এফ বাই ত্বরণের মাত্রা আমরা কি পেলাম, এল টি মাইনাস 2। তাহলে এটা হয়ে যাচ্ছে এফ এল মাইনাস 1 টি এর স্কয়ার। এই হয়ে যাচ্ছে আমার তার ভরের মাত্রা এই সমীকরণ অনুযায়ী। আরো একটা উদাহরণ দেখে নিই, নেক্সট একটা উদাহরণ, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে তোমার। নেক্সট 2 নম্বর উদাহরণটা তোমাদের, এখানে ক্ষেত্রফলকে এ, ঘনত্ব ডি আর বলকে এফ মৌলিক রাশি ধরে দৈর্ঘ্য, ভর, সময়ের মাত্রা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এটা করে নেব। তাহলে প্রথমে আমরা জানি দৈর্ঘ্যের, আমরা জানি ক্ষেত্রফলের মাত্রা কত হয়, আমরা জানি যেটা ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার, এটা আমরা জানি, কিন্তু ওরা বলে দিয়েছে এখানে কত, এ। তাহলে অতএব এখানে শর্তানুযায়ী এল স্কয়ার সমান সমান হচ্ছে এ। তাহলে এল সমান সমান কত হয়ে যাবে, এ টু দি পাওয়ার হাফ। তাহলে এই হয়ে গেল আমার দৈর্ঘ্যের মাত্রা। তাহলে আমরা দৈর্ঘ্যের মাত্রা কি পেয়ে গেলাম, এল সমান সমান হচ্ছে এ টু দি পাওয়ার হাফ। তাহলে এই অনুযায়ী দৈর্ঘ্যের মাত্রা এ টু দি পাওয়ার হাফ। তাহলে অতএব আয়তন সমান সমান কত জানি বলো আমরা, এল কিউব। তাহলে এল এর মানটা বসিয়ে দেবো কত, এরপরে হাফ তার কিউব, তার মানে এ টু দি পাওয়ার 3/2। এবার দেখো ঘনত্বের সঙ্গে ভরের সম্পর্ক আছে, আমরা জানি কি, ঘনত্ব ডি সমান সমান ভর বাই আয়তন, বা ভর সমান সমান ঘনত্ব ইনটু আয়তন। তাহলে ঘনত্ব দেখো, তাহলে ভরের মাত্রা কত হয়ে যাচ্ছে, ঘনত্বের মাত্রা এক্ষুনি আমরা দেওয়া আছে কত, ডি, আর আয়তনের মাত্রা আমরা এক্ষুনি বের করলাম কত, আয়তনের মাত্রাটা ভি এ টু দি পাওয়ার 3/2। তাহলে এই হলো ভরের মাত্রা। এবার আমরা জানি, দেখো বল সমান সমান কত, ভর ইনটু ত্বরণ। তাহলে ভর সমান সমান বল, অর্থাৎ এখানে ত্বরণটা যদি বের করে নিই, তাহলে এখান থেকে আমরা ত্বরণটা বের করে নিব। ত্বরণ সমান সমান হয়ে যাবে বল বাই ভর। তাহলে বলের মাত্রা বলে দিয়েছে ওরা কত, এফ। তাহলে ত্বরণের মাত্রা পেয়ে যাচ্ছি, ভরের মাত্রা এক্ষুনি পেলাম আমরা ডি এ টু দি পাওয়ার 3/2। তাহলে এটা হয়ে যাচ্ছে এফ ডি টু দি পাওয়ার -1 এ টু দি পাওয়ার -3/2। আবার আমরা ত্বরণ সমান সমান জানি, আমরা জানি কত, ত্বরণ সমান সমান, ত্বরণ সমান সমান জানি আমরা ত্বরণের মাত্রা আমরা জানি এলটি মাইনাস 2। তাহলে এটা ত্বরণের মাত্রা, এটাও ত্বরণের মাত্রা, বা এল এর মানটা আমরা, এলটা আমরা জানি, তাহলে এখান থেকে আমরা করে নিতে পারবো। তাহলে ত্বরণ সমান সমান অ্যাকচুয়ালি আমার হচ্ছে সরণের মাত্রা বাই সময়ের মাত্রা তার স্কয়ার। তাহলে এইদিকে যদি নিয়ে আসি, তাহলে সময়ের মাত্রা সমান সমান, এটা উপরে গেল, তাহলে সরণের মাত্রা
বাই এই ত্বরণের মাত্রাটা নিচে যাবে। সরণ মানে কি বলো, তাহলে সময় টি এর মাত্রা এটার স্কোয়ার আছে আবার, তাহলে এই স্কোয়ারটা নিলে ওইদিকে আমরা বাদ দিব যখন, তাহলে টি স্কোয়ার সমান সমান এটা আসছে সরণের মাত্রা, সরণ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা আমরা এল, এল এর মান কত দেখেছি আমরা a টু দি পাওয়ার হাফ, আর ত্বরণেরটা দেখলাম f d মাইনাস 1 a টু দি পাওয়ার মাইনাস 3/2, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা যদি উপরে উঠে তাহলে f টু দি পাওয়ার মাইনাস 1, আর এটা d টা উপরে উঠলে d হয়ে যাচ্ছে, আর এটা উঠলে প্লাস হয়ে যাবে, তাহলে 1/2 প্লাস 3/2, তাহলে এখানে 4/2 মানে কত 2 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1/2 আর এটা 3/2, তাহলে 1 আর 3 এ 4, 4/2 তার মানে 2, তাহলে a টু দি পাওয়ার 2, তাহলে আমার t সমান সমান হয়ে যাবে কত দেখো, তাহলে স্কয়ার বাদ দিলে এটা f টু দি পাওয়ার, এখানে -1 আছে তাহলে মাইনাস হাফ, এখানে d এর 1 আছে তাহলে d টু দি পাওয়ার হাফ, আর এর স্কয়ারটা বাদ যাবে a, তাহলে এই হলো আমার কার সময়ের মাত্রা। এইভাবে আমরা সম্পর্ক ধরে ধরে যদি বলে দেয় তাহলে আমরা সব অন্য যে কোনো রাশির মাত্রার সাহায্যে, অর্থাৎ যেগুলো বলে দিবে তার সাহায্যে আমরা অপর রাশিগুলির মাত্রা নির্ণয় করতে পারবো। এইগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় দেয় থাকে। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে, তাহলে তোমরা পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে এই আজকে থাকলো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে দেখে তাহলে অবশ্যই ভিডিও যে চ্যানেলটা আছে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকে ভালো থাকো, সুস্থ থাকো।